দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে যান লিয়াকত আলী লাকী। দুদকের মামলা যে কোনো সময় হতে পারেন গ্রেফতার। পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ করছে দুদক। বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক, সহযোগিতার আশ্বাস সফররত ব্রিটিশ প্রতিনিধি দলের। ছাত্রলীগ নিষিদ্ধে 7 দিনের আলটিমেটাম আমার দেশ সম্পাদকের। রাজশাহীর সমালোচিত সাবেক এমপি আসাদ গ্রেফতার। বানের পানিতে ভাসছে শেরপুর ও ময়মনসিংহবাসী। পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতি 14,500 কোটি টাকা। রাত পোহালেই গাজায় হামলার 1 বছর। যুদ্ধ বন্ধে দেশে দেশে বিক্ষোভ। ইসরায়েলের ভেতরেই বন্দুক হামলা, বেশ কয়েকজন হতাহত। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। যে কোনো সময় হতে পারেন গ্রেফতার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকী দুর্নীতিকে নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। সিন্ডিকেটের মাধ্যমে শত কোটি টাকা অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিস্তারিত ফজলে আদিত্যর বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালকের অনিয়ম আর দুর্নীতি নিয়ে দুদকের অনুসন্ধানে মিলেছে প্রমাণ। ভুয়া ভাউচার দেখিয়ে গত 15 বছর ধরে হাতিয়ে নেওয়া হয় শত কোটি টাকা। শুধু তাই নয়, একরকম নিয়োগ বাণিজ্যের প্রকাশ্য দোকান খুলে বসেছিলেন লিয়াকত আলী লাকী। সব অভিযোগ ফুদিয়ে উড়িয়ে দিয়ে এক যুগেরও বেশি সময় বহাল তবিয়াতে শিল্পকলার সম্রাট ছিলেন লিয়াকত আলী লাকী। আওয়ামী লীগ সরকারের মদতে ছিলেন ধরাছোঁয়ার বাইরে। দুর্নীতিকেও যেন রূপান্তর করেছিলেন শিল্পে। 2016 সালের 11 মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 19টি ক্যাটাগরিতে মোট 55 জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই নিয়োগ পরীক্ষায় লিয়াকত আলী লাকী সিন্ডিকেট জালজালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করে শত কোটি টাকা। সেই হরিলুটের প্রমাণ এসেছে দেশ টিভির হাতে। সেই নথিতে দেখা যায় মেধাভিত্তিক লিখিত পরীক্ষার নাম্বার পরিবর্তন করে উত্তীর্ণ করা হয় কিছু চাকরি প্রত্যাশীকে। নাম্বার দেখলে স্পষ্টভাবে বোঝা যায় লিয়াকত আলী তার সিন্ডিকেটের যোগসাজশে বিভিন্ন লিখিত পরীক্ষার নাম্বার পরিবর্তন করেছিলেন। নিয়োগ পরীক্ষার দুর্নীতির অভিযোগে 2021 সালে একটি যাচাই কমিটি গঠন করে শিল্পকলা একাডেমি। সে কমিটির পাঠানো নাম্বারের সাথে ব্যাপক গরমিল মিলে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নাম্বারের। তবে এখানেই শেষ নয়। দেশজুড়ে শিল্পকলার সব নাটক, যাত্রাপালার আয়োজনের আড়ালে কাজ করত ভুয়া ভাউচার সিন্ডিকেট। বিভিন্ন অনুষ্ঠানের নামে ভুয়া ভাউচার দেখিয়ে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারদের মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে। সেই কালচার অফিসারদের অবৈধ সম্পদের পরিমাণও বেশ। নামে বেনামে তারাও গড়েছেন সম্পদ। 2020 সালে দুর্নীতি দমন কমিশন তার অবৈধ সম্পদ জালজালিয়াতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। আওয়ামী ক্ষমতায় দীর্ঘদিন দুদকের এই অনুসন্ধান ধামাচাপা দিলেও হয়নি শেষ রক্ষা। সাবেক এডিজি সহ 24 জনের বিরুদ্ধে হয়েছে মামলা। যে কোনো সময় গ্রেফতার হতে পারে সাবেক এই মহাপরিচালক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক এই দুর্নীতিবাজ ডিজি সহ তার পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হবে বলেও জানায় দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পাচারকৃত অর্থ ফেরাতে দুর্নীতি দমন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ব্রিটিশ প্রতিনিধি দল। রোববার এই দলের সাথে সংস্থাটির চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এসব কথা জানান মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশ ও সংস্থার সহযোগিতার জন্য বৈঠক চলমান রয়েছে। গেল 15 বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ সন্ধানে সম্প্রতি FBI, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার সাথে কয়েক দফায় বৈঠক করল সংস্থাটি। বিগত 15 বছর আওয়ামী সরকারের আস্থাভাজন ব্যক্তিদের পাচার অর্থ ফেরতে অন্তর্বর্তী সরকার দুদক সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করেছে। যদিও অতীতে অর্থ ফেরতের দুদকের তেমন কোনো সাফল্যতা না থাকলে এবার জোরে সোরে দৌড়ঝাঁপ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে FBI, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের UNODCর সাথে বৈঠক করেছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় রোববার দুদকের সাথে বৈঠকে বসে 2 সদস্যের
ব্রিটিশ প্রতিনিধি দল। দুদক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। এ সময় বিভিন্ন দেশ থেকে অর্থ ফেরতে সফররত দলটি কিভাবে দুদককে সহযোগিতা করবে তা নিয়ে আলোচনা করা হয়। পাচার অর্থ ফেরতে কারিগরি সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় ব্রিটিশ প্রতিনিধি দল। এদিকে শিল্পকলা একাডেমির নিয়োগ জালিয়াতির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ 24 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। লিখিত পরীক্ষার ফলাফল তারা আমাদের শিল্পকলা একাডেমি বরাবর এটা পাঠিয়েছিলেন। সেই লিখিত পরীক্ষার মূল্যায়ন পত্রে নম্বর বাড়িয়ে অনেকগুলো প্রার্থীদের নম্বর বাড়িয়ে সাবেক মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক প্রশাসক রামদীপ হোসেন চৌধুরী সহ চাকুরির প্রার্থী অন্যান্য 23 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বানের জলে ভাসছে শেরপুর ও ময়মনসিংহবাসী। পানিবন্দী লাখো মানুষ, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 7 জনের। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। এছাড়া টানা বৃষ্টিতে নোয়াখালীতে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। প্রশাসন বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। শেরপুরে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদীতে পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী নালিতাবাড়ি, ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নকলা উপজেলার লাখো মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাদ্য ও সুপেয় পানির সংকট। গরু বাছুর না খায় মরতেছে, ছাগল বকি মরে যেতেছে। আমরা হনা কোনো খাওয়া খাদ্য নাই, বাড়ি ঘর ছাইরা রুডে গাড়ে মানে পানির মধ্যে ভাগ পারতেছি। আমরা দারুণ কষ্ট, খাওয়া নাই, খাওয়ার অসুবিধা কিচ্ছু নাই। গরমকালে নিম্নাঞ্চলে পানি বাড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ভেসে গেছে পুকুরের মাছ। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, বিজিবি ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে। এদিকে ত্রাণ কার্যক্রম শুরু করতে বন্যা কবলিত এলাকা হেলিকপ্টারে করে পরিদর্শন করেছে বিমান বাহিনী। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন করে প্লাবিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধবাওড়া উপজেলা। পানিবন্দী অন্তত 60 লাখ মানুষ। চরম দুর্ভোগে বন্যা কবলিত বাসিন্দারা। গরু পানির মধ্যে বান্ধা, আমরা খুব সমস্যায় দেখা গেছে যে আমরা এই চলাফেরা করতে অসুবিধা। এই যে আমি বাড়ির থেকে এইরকম বুক পানি ভেঙে আসছি, রাস্তাঘাটেও পানি, রাস্তা তলায় রয়েছে। কাপড় চাপড় ভিজাইয়া আমরা তো রান্না বাড়া করার মতো কোনো সুযোগ সুবিধা নাই। এখানে বাজারে গেছিলাম যে শুকনা খাবারের জন্য, শুকনা খাবারও খুব কম, চাহিদা অনেক, তো আমি পাইলামই না। বাসায় পানি এবং পানির কষ্ট করতেছি, সব দিক দিয়ে আমাদের সমস্যা হইতেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের দিকে একটু নজর দেয়। এদিকে নিমজ্জিত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চরম ভোগান্তিতে রোগী ও চিকিৎসকরা। অনেক খারাপ পরিস্থিতি আমাদের সবার, হসপিটালে আসতে পারে না, রোগী ইমার্জেন্সিতেও পানি হাঁটু সমান। আজকেও কষ্ট, আজকে যে পাও জুতা রাখছি উপরে, সবসময় পা ভিজে রাখছি পানির মধ্যে, পানি ঘা হয়ে গেছে, পা চুলকে যাচ্ছে, পা সবসময় কত রাখবে ভাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলার কথা জানায় বিভাগীয় কমিশনার। প্রায় 58টা আশ্রয় কেন্দ্র এখানে আমরা ডিক্লেয়ার করেছি। তো আমাদের পাশে সবাই আসলে দেখলাম যে একসাথে কাজ করছে। কাল তাদের জন্য খাবার রান্না করে দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে। নোয়াখালীতে টানা 2 দিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার আরও অবনতি হয়েছে। পানিবন্দী অন্তত 10 লাখ মানুষ। পানি কমলে আবার বৃষ্টি হইয়া পানি বাড়ি যায়, তখন আমরা চলতে মনে অনেক কষ্ট হইতেছে। খানা লওয়ার কষ্ট, কাম কাজ করতে পারি না, কিছু করতে পারতেছি না। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হবে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের পূর্বাঞ্চলে হয়ে যাওয়া বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 14,421 কোটি টাকায়। সিপিডির গবেষণায় উঠে আসা তথ্যের প্রেক্ষিতে বিশেষজ্ঞদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তন, ভৌগোলিক অবস্থান সহ নানা কারণে সামনে বাড়তে পারে এমন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ। এজন্য প্রস্তুত থাকতে হবে সরকারকে। কায়েস রাহাতের প্রতিবেদন।
সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে বন্যা কবলিত হয়েছিল বেশ কয়েকটি জেলা। এ নিয়ে করা সিপিডির গবেষণায় দেখা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ 14,421 কোটি টাকা, ডলারে যা 1.20 বিলিয়ন, অর্থাৎ চলতি বছরের জিডিপির প্রায় 0.29%। জলবায়ুর পরিবর্তন, নদী দখল, নদীর নাব্যতা কমে যাওয়া, উজানের ঢল ইত্যাদি কারণে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বলছেন বাড়াতে হবে প্রস্তুতি, বাঁধের উচ্চতা বাড়ানো, সরকারের সাথে এনজিওর সমন্বয় বাড়ানো এবং একই সাথে সচেতনতা বৃদ্ধি সহ যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর পরামর্শ দিল সিপিডি। আমাদের কৃষি এবং বনায়ন যে খাত, তার ভিতরেই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে, 5,169 কোটি টাকার মতন, যেটা সর্বমোট যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার মোটামুটি 35% বেশি, প্রায় 36%। সেই সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি এবং বনায়ন খাত। এসব খাতে পুনর্বাসনের জন্য সরকারকে নতুনভাবে ভাবার পরামর্শ তাদের। আমরা যখন বিশেষজ্ঞ মহলের সাথে কথা বলেছি, অনেক ক্ষেত্রেই ওনারা সাজেস্ট করেছেন যে হয়তো এই মাটির বাঁধের পরিবর্তে কিছু হায়ার কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে এই জিনিসগুলো তৈরি করা যায় কিনা, যাতে করে তাদের স্থায়িত্ব এবং তাদের যে এফেক্টিভনেস দুটোই বাড়ে। এদিকে অবকাঠামো খাতে রাস্তা এবং সেতুর ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার আহ্বান জানায় সিপিডি। দীর্ঘমেয়াদে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আরো কিছু আমাদের পুরো দেশব্যাপী হয়তো ঝুঁকি পর্যালোচনার প্রয়োজন রয়েছে, বিশেষ করে যখন আমরা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্ল্যানিং করি সেইটা। প্রাকৃতিক কারণেই হোক অথবা মানবসৃষ্ট কারণে এবারের বন্যা ছিল প্রকৃতিগতভাবে ভিন্ন এবং সেই সঙ্গে নতুন কিছু অঞ্চল প্লাবিত হওয়ায় বন্যা সতর্কীকরণ পূর্ব প্রস্তুতির জন্য পার্শ্ববর্তী দেশের সাথে তথ্য বিনিময় সহ যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বিশেষজ্ঞরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে এখনো পর্যন্ত 105 শিশু শহীদ হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জানান প্রতিটি শহীদ পরিবারকে 50,000 টাকা সহায়তা দেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় 1,20,00,000 মানুষ সুবিধা ভোগ করছে। ইউনিসেফের গবেষণায় উঠে এসেছে সুবিধাভোগী তালিকায় 43% ত্রুটি আছে। শিগগিরই তালিকা পর্যালোচনা করবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। প্রতিটি মন্ত্রণালয় ও প্রাইভেট সেক্টরে ডে কেয়ার সিস্টেম চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি। শিশু যারা শহীদ হয়েছে আর শিশু পরিবারগুলো যারা খুব আক্রান্ত হয়েছে, তাদের 105 জনকে আমরা কালকে 50,000 করে টাকা দেব এবং শিশু দিবস উপলক্ষে বিগত আন্দোলনে আহত শিক্ষার্থী জনতার মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার ও হিয়ারিং এইড প্রদান করা হচ্ছে। আহত শিক্ষার্থী জনতার মধ্যে যারা নড়াচড়া কম করতে পারছেন, তাদের জন্য মোবাইল ভ্যান দিয়ে বাড়ির দোরগোড়ায় সেবা প্রদানের কার্যক্রম চলমান করা হচ্ছে। পানি ব্যবস্থাপনায় প্রতিবেশী দেশ সহযোগিতা না করায় বারবার বন্যার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, বাঁধগুলো মেরামত না করার কারণেও বন্যা নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। রোববার রাজধানীতে জলবায়ু বিষয়ক এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। প্রান্তিক পর্যায়ে ফসলের বীজ সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন, প্রাকৃতিক দুর্যোগে নারী ও মাতৃস্বাস্থ্যে বিশেষ অবদান রাখা 5 নারী সংগঠককে সম্মাননা দেয় মানুষের জন্য ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সরকারের পরিকল্পনায় প্রান্তিক মানুষের উদ্যোগ স্থান পায় না। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমন্বিত পদক্ষেপের তাগিদ দেন তিনি। এই যে ছোট ছোট সমস্যাগুলো, স্থানীয় পর্যায়ের সমস্যাগুলোকে জাতীয় পর্যায়ে নিয়ে আসা আর জাতীয় পর্যায়ের মানুষকে ভাবতে শেখানো যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে, আমাদের রাষ্ট্র সেভাবে অনেক বছর যাবতই পরিচালিত হয়নি। আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান যেটা আছে, অভিযোজনের জাতীয় যে পরিকল্পনা, সেইখানে আপনাদের এই উদ্যোগগুলোকে কোনো না কোনোভাবে প্রতিফলিত করা এবং এগুলোকে প্রাধান্য দেওয়া, যাতে করে সরকার যখন নিজস্ব টাকা দিয়ে দুর্যোগ মোকাবেলা করে সেখানে অন্তত আপনাদের বিষয়গুলো প্রাধান্য পায় এবং এটা কেবল নিয়ম রক্ষার ক্ষেত্রে নিয়মে পরিণত না হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকায় আকস্মিক বন্যা মোকাবেলা ব্যাহত হচ্ছে। জলবায়ু পরিবর্তনকে যেমন দোষ দিই, আমরা একই সাথে অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকাকেও একটা কারণ হিসেবে চিহ্নিত করি। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো বাঁধ আছে, সেই বাঁধগুলো অনেক বছর যাবত, অনেক যুগ যাবত বানানোর পরে আর মেরামত করা হয় না, রিপেয়ার করা হয় না। অনেক স্থাপনা আছে
যেমন অনেক গেট যেগুলো অনেক বছর খোলাই হয়নি, নিজস্ব ভূমিতে কিছু কিছু অবকাঠামোর ব্যবস্থাপনা না থাকাটাকেও আমরা দায়ী মনে করি। পুরনো বাঁধগুলো নিয়মিত সংস্কার করে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব বলছেন পরিবেশ উপদেষ্টা। সেই ব্যবস্থা সরকার নিচ্ছে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সৎ, নীতিবান এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন কর্মকর্তারাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব অফিসার বিভিন্ন কর্মকাণ্ডে নেতৃত্বে সফল হয়েছেন তাদের পদোন্নতির জন্য নির্দেশনা দেন তিনি। রোববার সেনা সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024 উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। অনুষ্ঠানস্থলে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী চিফ অফ জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। চামড়া খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ নিয়ে 5 সদস্যের একটি কমিটি করা হচ্ছে বলেও জানান তিনি। জান্নাতুল মোহনার প্রতিবেদন। দিন দিন সংকুচিত হয়ে পড়ছে বাংলাদেশের চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার। এর প্রভাবে আশানুরূপ রপ্তানি হচ্ছে না চামড়া ও চামড়াজাত পণ্য। এর অন্যতম কারণ সাভার চামড়া শিল্পনগরীর সেন্ট্রাল ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট সিইটিপি ও ডাম্পিং ইয়ার্ড প্রয়োজনের তুলনায় সীমিত। এ কারণে মিলছে না পরিবেশগত মান নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক লেদার ওয়ার্কিং গ্রুপ এলডব্লিউজি সনদ। রোববার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। রপ্তানি বহুমুখীকরণে চামড়া খাতের বড় সুযোগ রয়েছে। এ ব্যাপারে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছি না, এটা চামড়াটা একটা বড় একটা স্কোপ এবং তাদের নানাবিধ সম্ভাবনা আছে, সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা আলাপ করেছি। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি পুরোপুরি সচলের দাবি জানান উদ্যোক্তারা। যেহেতু এটা একটা অসম্পূর্ণ সিইটিপি, কাজে এটাকে সম্পূর্ণ ফাংশন করতে গেলে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলোর ব্যাপারে যেন সচেষ্ট হয় এবং এটার ব্যাপারে তারা একটা আশ্বাস দিয়েছে যে এই সিইটিপিটাকে সম্পূর্ণ করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো অচিরেই নেবে। আশা করি এই জিনিসগুলো ওনারা সলভ করবেন, আমাদেরকে আশ্বাস দিয়েছে। রপ্তানি বহুমুখীকরণে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ চামড়া খাতকে পুনরুজ্জীবিত করবে বলেও জানান ব্যবসায়ীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। রোববার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। দাবি মানা না হলে সাংবাদিক সমাজকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন মাহমুদুর রহমান। বলেন, গেল 16 বছর দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ছাত্রলীগ। ছাত্র জনতার আন্দোলনে সারা দেশে হাজারো মানুষকে হত্যার পেছনে কাজ করেছে পুলিশ ও ছাত্রলীগের গুপ্ত বাহিনী। এছাড়া সব মিলিয়ে সরকারের কাছে 7 দফা দাবি জানিয়েছে এই বর্ষিয়ান সাংবাদিক। রাজশাহী 3 আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করেছে র্যাব। জানায়, গেল 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় রাজশাহী 3 আসনের সাবেক এমপি আসাদকে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার করা হয়। তাকে রাজশাহী পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো দলীয় মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান তিনি। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি। অবৈধ অস্ত্রসহ ঢাকা উত্তর সিটির 34 নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি শাকিল হোসেনকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপকমিশনার তালেবুর রহমান। জানান, গ্রেপ্তার শাকিল অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী। আন্দোলনের সময় ছাত্র জনতার মিছিলের ওপর গুলি চালায় সে। গ্রেপ্তারের পর তার বাসায় তল্লাশি চালিয়ে একটি রিভলভার, একটি পিস্তল সহ 1 রাউন্ড রিভলভারের গুলি ও 1 রাউন্ড গুলির খোসা,
2টি চাপাতি, 2টি বড় ছোড়া, একটি রামদা উদ্ধার করে পুলিশ।